আমরা বেসিক্যালি মিড টার্মে পড়েছি হচ্ছে গিয়ে জেড ট্রান্সফরমেশন। সিগন্যাল বলতে আমরা কি বুঝি, সিগন্যাল রিলেটেড যা স্টাফস আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা দেখেছি। সো মিড টার্মে বেসিক্যালি সিগন্যাল কি বুঝি, সেটার ক্লাসিফিকেশন, ফিচার্স, জেড ট্রান্সফরমেশন কাকে বলি, জেড ট্রান্সফরমেশনের ফিচার্স, এগুলো আমরা দেখেছি। এখন আমাদের জেড ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টিজ আমরা দেখা শুরু করেছিলাম। আমরা বেশ কয়েকটা প্রপার্টি দেখেছি জেড ট্রান্সফরমেশনের। অ্যাজ ইন হচ্ছে আমরা কনভলিউশন প্রপার্টি দেখেছি, কোরিলেশন প্রপার্টি দেখেছি। এছাড়াও আমরা এক্সাম্পল দেখবো আর থিওরামটা দেখবো। আর মোটামুটি বিস্তারিত ভাবে হচ্ছে কি আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরামটা দেখবো। সো ইনিশিয়াল ভ্যালু বলতে আমরা কি বুঝি, মানে যদি কিছুই না বুঝি, ইনিশিয়াল ভ্যালু বলতে আমরা কি বুঝি, কোন একটা কিছুর প্রারম্ভিক অবস্থার কোনো ভ্যালু, তাই না? ওকে, সো জেড ট্রান্সফরমেশনের ইনিশিয়াল ভ্যালু থিওরামটা বেসিক্যালি আমাদেরকে হেল্প করে যাতে করে আমরা কোনো একটা সিগন্যাল, বেসিক্যালি আমরা জেড ট্রান্সফরমেশন কিসের ভিত্তিতে বের করে থাকি, একটা কোনো সিগন্যালকে আমরা কি করি, একটা ফিক্সড যে টাইম ডোমেইন থাকে সেটার এগেইনস্টে আমরা সেটাকে সলভ করে সেটার জেড ট্রান্সফরমেশনটা বের করি। তো অবশ্যই আমাদের কি থাকতে হবে, একটা সিগন্যাল থাকতে হবে। সেই সিগন্যালটাকেই কিন্তু আমরা কি করি, বিভিন্ন থিওরাম অ্যাপ্লাই করে সলভ করি। তো সেই সিগন্যালটার আমার এক্স জিরো ডিরেক্টলি যে ভ্যালুটা হবে সেটা ইনভার্স জেড ট্রান্সফরমেশন বা জেড ট্রান্সফরমেশন কোনো কিছু না করি আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু থিওরাম। সো ইনিশিয়াল ভ্যালু থিওরামটা কি, সরাসরি একটা সূত্র ব্যবহার করে একটা সিগন্যালের শুরুতে মানে এক্স জিরোতে আমাদের যদি জেড ট্রান্সফরমেশন করা হয়, আমরা কোথা থেকে শুরু করি, যেখান থেকে আমার এটা শুরু হচ্ছে, তাই না? জেড ট্রান্সফরমেশনের সূত্র কি মুখে বলেন তো, মনে আছে? জেড ট্রান্সফরমেশন আমরা কিভাবে বের করতাম, সূত্র কি ছিল, সব ভুলে গেছি। জেড ট্রান্সফরমেশন আমরা বের করতাম এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল। এখন এটা কিন্তু আমাদের একটা সিকোয়েন্স, কিন্তু আমরা যদি সিকোয়েন্স না চেয়ে শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু মানে আমার সিগন্যালটা শুরুতে শুরুতে পজিশনটা কি, টাইমিং এর পজিশনটা এক্স জিরো না, সো এক্স জিরোতে আমরা যেই ভ্যালুটা পাবো ডিরেক্টলি সেটাই হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু থিওরাম। সো স্টেটমেন্টটা কি, এটা হচ্ছে কি আপনার ব্যাখ্যাটা, যে ইনিশিয়াল ভ্যালু থিওরাম enables us to calculate the initial value of a signal xn that's it x0 directly from its z transformation without need finding the inverse z transformation of xz। মানে সরাসরি z ট্রান্সফরমেশন থেকে আমরা যখন xn মানে এক্স জিরোর ভ্যালু সরাসরি পেতে পারি ইনভার্স জেড ট্রান্সফরমেশন না করে, সেই থিওরিটাই হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু থিওরাম। সো এটা হচ্ছে গিয়ে থিওরামটার ব্যাখ্যা। মেইন কথাটাই হচ্ছে গিয়ে এক্স জিরোর ভ্যালু আমরা সরাসরি বের করতে পারবো। আমরা কি থিওরামটা বুঝতে পারছি, স্টেটমেন্টটা না, শুধু বিবৃতিটা কি আমরা বুঝতে পারছি? ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের ব্যাপারটা তো এটা আমরা বললাম যে আমরা ফ্রম ইট জেড ট্রান্সফরমেশন মানে আমরা জেড ট্রান্সফরমেশন থেকে সরাসরি এক্স জিরোর ভ্যালুটা বের করতে পারবো। সো দ্য ইনিশিয়াল ভ্যালু থিওরাম অফ জেড ট্রান্সফরমেশন স্টেটস দ্যাট, এটা কি স্টেট করতেছে যে আমার এক্স এন এর ভ্যালু জেড ট্রান্সফরমেশন করলে আমরা এক্স জেড হতে হবে অবশ্যই একটা কজাল সিকোয়েন্স। তো তাহলে আমরা এক্স জিরোর ভ্যালুটা কিভাবে পাবো, যদি আমাদের এন এর ভ্যালুটা একদম টেন্স টু জিরো হয় তাহলে আমরা এক্স এর যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে কি এক্স জিরোর ভ্যালু। আর যদি আমি উল্টাটা চিন্তা করি যে ইনভার্স জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার জেড এর ভ্যালু যদি ইনফিনিটি পর্যন্ত হয় তাহলে এক্স জেড এর
মধ্যে আমি z ইজ ইকুয়ালস টু ইনফিনিটি বসালে আমি x0 এর ভ্যালুটা পাবো। আপনারা এতটুকুই মানে বিবৃতিতে লেখেন, ইনফিনিটিতে লিখতে হবে না। মানে x0 ইকুয়াল টু লিমিট n এর ভ্যালু 0 পর্যন্ত লিমিট হবে, মানে n এর ভ্যালু টেন্ডস টু 0 বসাবো। কোথায় n এর ভ্যালু টেন্ডস টু 0 বসাবো? xn যে সিকোয়েন্সটা থাকবে আমাদের। তো স্টেটমেন্টটাকে আমরা বুঝতে পারছি। যদি x এর একটা ফাংশন থাকে বা সিকোয়েন্স থাকে, তাকে যদি আমরা zt মানে z ট্রান্সফরমেশন করি তাহলে xz পাবো। সো xz এর মধ্যে অবশ্যই আমার xnটা হচ্ছে কি একটা কজাল সিগন্যাল, যেখানে আমার n এর ভ্যালু টেন্ডস টু 0 বসালে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি z ট্রান্সফরমেশন। এখন আমরা একটা এক্সাম্পল দেখলে আই গেস কিছুটা বুঝবো। তো কোয়েশ্চেনটা সবাই একটু তুলেন, যে আমাদের বলা হয়েছে যে এখানে একটা z ট্রান্সফরমেশন দেয়া আছে, এখান থেকে আমাকে x0 এর ভ্যালুটা বের করতে হবে। সো কোয়েশ্চেনটা তুলেন খাতায়। আচ্ছা, কোয়েশ্চেনটা তোলার আগে আমি যে বললাম যে ইনফিনিটির পার্টটুকু লিখতে হবে না, কারণ ইনফিনিটির পার্টটুকুর একটা প্রমাণ আমরা দেখব। সো ইনিশিয়াল ভ্যালু থিওরেমের মধ্যে আমাদের কনসেপ্টটা কি, যে যদি xn ইজ কজাল হয় তার মানে xn ইজ ইকুয়ালস টু 0 হবে। ফর n ইজ লেস দেন 0, n ইজ লেস দেন 0 মানে কি অ্যান্টি কজালের পার্টটুকু না? ওকে, তো সেক্ষেত্রে আমার কনসেপ্টটা হবে হচ্ছে যে x0 এর ভ্যালু লিমিট z টেন্ডস টু ইনফিনিটি xz। সো xz এ যদি আমরা z ইজ ইকুয়ালস টু ইনফিনিটি বসাই তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরাম। আর কজাল সিগন্যালের জন্য আমরা সরাসরি লিমিটটা টেন্ডস টু 0 বসালেই যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরাম। সো এটার প্রমাণটা কি? আমরা জানি xz কিভাবে আমরা বের করতে পারি? xz আমরা বের করতে পারি হচ্ছে গিয়ে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি xn z টু দি পাওয়ার মাইনাস n। এখন আমার সিগন্যালটা যদি কজাল সিগন্যাল হয়, অবশ্যই মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আমার কি থাকবে না? কিছু থাকবে না। সো আমার লিমিটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? লিমিটটা চেঞ্জ হয়ে যাবে n is equals to 0 থেকে ইনফিনিটি। সো xn z টু দি পাওয়ার মাইনাস n। এখন এটাই যদি হয়ে থাকে তাহলে আমি কি করব? আমি যদি সিরিজটা লিখি তাহলে x0 z টু দি পাওয়ার 0, x1 z টু দি পাওয়ার মাইনাস 1, x2 z টু দি পাওয়ার মাইনাস 2। কিন্তু আলটিমেটলি আমরা যদি লিমিটটা z এর লিমিটটা ইনফিনিটি বসাই, তাহলে দেখেন যদি আমরা সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি করি সবকিছু 0 হয়ে যাবে না? শুধু এই টার্মটাতে আমার নিচে জেড নাই, তাই না? বাকি এই প্রত্যেকটা টার্মের মধ্যেই আমার আমি জেড এর ভ্যালু ইনফিনিটি বসাই তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি যদি 0 হয়ে যায় ওই পার্টগুলো চলেই যাবে সবাই। তো জেড টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে যদি আমরা জেড এর ভ্যালু ইনফিনিটি বসাই তাহলে সেক্ষেত্রে আমার এক্স জেড এর ভ্যালু ইকুয়াল টু এক্স 0 হয়। সো এটাই হচ্ছে গিয়ে আমার প্রমাণের বিষয়বস্তু। সো আপনাদের এখন পর্যন্ত আমরা যা পড়লাম সেখান থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরাম বলতে কি বুঝো, সেটার ব্যাখ্যার বিবৃতি। আরেকটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু থিওরাম বলতে কি বুঝো বলে এই যে এটা প্রুভ আসতে পারে। এটা 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য এরকম কোয়েশ্চেন থাকতে পারে। তো এখন পর্যন্ত যেতটুকু জিনিস পড়লাম এতটুকু কি আমরা ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা নোট করে রাখেন, এটা নোট করে রাখেন, তারপরে আমরা ম্যাথটা করব।
আচ্ছা ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল করব। এক্স জেড এর ভ্যালুটা দেয়া আছে, সেখান থেকে আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে ভ্যালু ডিরাইভ করব। এই কোয়েশ্চেনটা তুলে আজকের ক্লাসে যা করা হচ্ছে, এই ডক ফাইলটা এবং পিডিএফটা সবকিছু আপনাদের পোর্টালে আপলোড দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। না না, কোয়েশ্চেনটা তুলেন, খাতায় থাকা ইম্পর্টেন্ট। জি, কোয়েশ্চেনটা উপরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা একটা যে ট্রান্সফরমেশন সরাসরি পাচ্ছি, এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে যে আমরা উপরে হচ্ছে গিয়ে কি কমন নিছি বলেন তো? উপরে জেড স্কোয়ার কমন নেওয়া হয়েছে, আর নিচে হচ্ছে গিয়ে কমন নেওয়া হয়েছে কি? এক্স্যাক্টলি। তো এটা যখন কমন নেওয়া হয়েছে, কমন নেয়ার পরে আমরা এখানে ভ্যালুটা বসাইছি, যে যেখানে আমার z ইকুয়ালস টু ইনফিনিটি বসানো পসিবল সেখানে আমরা ইনফিনিটি বসানোর পরে যেগুলো 1/z টার্ম আছে সেগুলো অবশ্যই কাটাকাটি চলে যাবে, এবং উপরে একটা 1 থাকবে এবং নিচে একটা 1 থাকবে, সো 1 1 ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 হয়ে যাবে। সো এইরকম ম্যাথ আসলে অ্যাজ ইট ইজ যা আছে এরকমই থাকবে। তো কমন নিয়ে বেসিক একটা জেড থাকে, বাট ওই জেডটা
কোয়েশ্চেনটা কি তোলা হয়েছে? এতটুকু হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা, যে xn এর ভ্যালু যদি 1 হয় যখন ইভেন আছে এবং 0 বাকি সকল ক্ষেত্রে, আমাদের ডিটারমাইন করতে হবে ফাইনাল ভ্যালু আর স্টেডি স্টেট ভ্যালু। তোলা হয়েছে কোয়েশ্চেনটা? ওকে, সো আমরা জানি xz মানে কি। xz মানে হচ্ছে গিয়ে n is equals to 0 থেকে ইনফিনিটি xn z টু দি পাওয়ার মাইনাস n। যেহেতু ফাইনাল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু দুইটাই আমরা কজাল সিগন্যালের জন্য করতেছি, বা এই সিগন্যালটার জন্য হচ্ছে কি আমাদের কজালি আমরা বুঝতে পারতেছি যে ইভেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1 এবং বাকি সকল ক্ষেত্রে হচ্ছে কি 0। সো ইজিলি আমরা বুঝতেছি যেহেতু মাইনাস পার্টের কিছু নাই, এটা একটা কজাল সিগন্যাল। দ্যাটস ওয়াই আমার লিমিটটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত না, আমার লিমিটটা কোথা থেকে কোথা পর্যন্ত, 0 থেকে
স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট আর এই ম্যাথ আসতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন এখান থেকে থাকতে পারে। এখন আমাদের নতুন একটা টপিক স্টার্ট করতে হবে, which is হচ্ছে গিয়ে পোল আর হচ্ছে গিয়ে জিরো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জাস্ট একটা মানে ছোট জিনিস একটু বুঝিয়ে আমি শেষ করে দিব, সমস্যা নেই। তো আমরা হচ্ছে গিয়ে এলটিআই সিস্টেম সম্পর্কে আমরা তো জানি তাই না? এলটিআই সিস্টেম কোনটা বলেন তো? একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, একটা বক্স থাকে, ওই বক্সের মধ্যে একটা সিস্টেম রেসপন্স থাকে which is এইচটি, তাই না? নাকি এইচটি একটা সিস্টেম রেসপন্স থাকে। তো ওই এইচটিটাকে যদি আমরা জেড ট্রান্সফরমেশন করি তাহলে হয় হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ জেড। সো এই আমরা জেড প্লেন কি এটা তো মনে আছে তাই না? জেড প্লেনের ক্ষেত্রে আমরা কি করেছি, একটা এক্স অ্যাক্সিস চিন্তা করেছি, একটা ওয়াই অ্যাক্সিস চিন্তা করেছি, যেখানে আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে রিয়েল পার্টস থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি পার্ট থাকে, ইমাজিনারি পার্ট থাকে বা কমপ্লেক্স পার্ট থাকে। সো ওই চিত্রটার মধ্যে আমার পোল আর জিরো বিবেচনা করে বের করতে হবে। সো পোল আর জিরো যে আমরা বিবেচনা করে বের করব সেজন্য আমার কি করতে হবে, আমার একটা এইচ লাগবে বা সিস্টেম ফাংশন লাগবে বা ট্রান্সফার ফাংশন লাগবে, অথবা যেটা কিনা আমার এইচটি যেটা আছে সেটার জেড ট্রান্সফরমেশন। সো এখান থেকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে আমাদের এইচটা কি, এইচটা হচ্ছে গিয়ে সিস্টেম ফাংশন অথবা ট্রান্স বা সিস্টেম ফাংশনটা সেটাই হচ্ছে ক্যাপিটাল এইচ। তো ক্যাপিটাল এইচটা বেসিক্যালি কি, স্মল যে এইচটিটা থাকে সিস্টেমের ইম্পালস রেসপন্স সেটার হচ্ছে গিয়ে জেড ট্রান্সফরমেশন। তো জেড ট্রান্সফরমেশন আমরা কিভাবে বের করি সেটা আমরা জানি। সো আমাদের যে কোনো একটা এইচ জেড এর যদি ইকুয়েশন থাকে সেইটাকে আমাদেরকে খুব সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে করে এরকম একটা পর্যায়ে আনতে হবে যেটাকে আর কোনো সিম্পলিফাই করা যায় না। পরে হায়ার ম্যাথে আমরা ম্যাথ করতাম না যে একটা ভগ্নাংশকে আমরা দুইটা আংশিক ভগ্নাংশে পরিণত করতাম, যেটার ক্ষেত্রে আমার কি থাকতো, নিচের পার্ট দুইটাকে আমরা আলাদা করতাম, দুইটা বা তিনটা যে কয়টাই থাকতো, আর উপরের পার্টটার জন্য আমরা আংশিক ভগ্নাংশ করে করে থাম্ব রুল করে করে ম্যাথ করে করে এ আর বি এর ভ্যালুগুলো বের করতাম, মনে আছে? সো ওইভাবে আমরা ম্যাথগুলোকে সলভ করে এরকম পর্যায়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা পোল আর জিরো বের করব। পোল হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার হরের মধ্যে যা যা থাকবে, আমি আমার এইচ জেড বা ট্রান্সফার ফাংশনটাকে, ইম্পালস ট্রান্সফার ফাংশনটাকে আমরা কি করব, সলভ করব, ওরকম আংশিক ভগ্নাংশ করে সলভ টলভ করে এমন একটা পর্যায়ে আসব, এই পর্যায়ে যাকে আর কোনো সলভ করা যাবে না। তারপরে ওই সমীকরণটা থেকে আমি পোল আর জিরো বের করব। পোলটা কি, পোলটা হচ্ছে গিয়ে আমার হরের জিনিসপত্র। যেমন এখানে আমার হরে কি কি আছে, -1 আছে আর -0.9 আছে, মানে কি আমি z-1 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে z এর ভ্যালু কত আসবে, 1 আসবে। আবার যদি আমি এখানে z-0.9 0 বানাই ইন্ডিভিজুয়ালি তাহলে এখানে z এর ভ্যালু আমি কত পাবো, 0.9 পাবো, তাই না? সো হরের যে ভ্যালুগুলোর জন্য আমার 0 হচ্ছে ট্রান্সফার ফাংশনটা সেটা হচ্ছে পোলের ভ্যালু, আর জিরোর ভ্যালু হচ্ছে গিয়ে আমার লবের যে ভ্যালুটার জন্য আমার সিস্টেমটা 0 হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু 0। এখানে কেন 0 হলো, এখানে কেন আমার z ইজ ইকুয়াল টু 0.1 হলো না বলেন তো? যদি আমরা হর এবং লব দুইটাকে ইন্ডিভিজুয়ালি 0 চিন্তা করি, আমাদের হরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে গুণ অবস্থায় ভ্যালুগুলো নেই, ভ্যালুগুলো বিয়োগ অবস্থায় আছে বা যোগ অবস্থায় আছে, যেটা সমান সমান চিহ্নের ওই পাশে নিলে আমরা কোনো না কোনো একটা ভ্যালু পাবো। কিন্তু উপরেরটার ক্ষেত্রে আমার গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা যদি এটা ইকুয়াল টু 0 করে দেই আমরা কিন্তু কোনো ভ্যালু এখানে পাচ্ছি না, রাইট? আচ্ছা, তো এইভাবে আমরা পোল জিরো বের করব। পোল জিরো ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স যে আছে এগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকের ক্লাসটা এত